Hello my dear viewers, welcome to Compete and Win. Compete and Win এর তরফ থেকে আমরা এই যে WBPSC এর মিসলেনিয়াস পরীক্ষা যার নাকি প্রিলিমস সেপ্টেম্বর মাসে হয়ে গেল, তার আসন্ন যে মেইনস পরীক্ষা তার যে ডেসক্রিপটিভ যে জিএস পেপারটা হয় অর্থাৎ জেনারেল স্টাডিজ এর যে পেপারটা হয় তার সম্ভাব্য যে সমস্ত টপিকস পরীক্ষার প্রশ্নে আসতে পারে সেইগুলোর বিষয়ে আমরা আলোচনা করব এবং এই রিগার্ডিং বেশ কিছু ভিডিওস আমরা পরপর আমাদের এই কম্পিট এন্ড উইন চ্যানেলে আনব। তো মূলত এই ভিডিওগুলো বাংলাতেই হবে। তোমরা যদি চাও তাহলে এই ভিডিওগুলো আমরা কিন্তু মানে তোমরা কমেন্টে লিখে জানাও যে তোমরা কেউ ইংলিশ চাইছো কিনা, সেক্ষেত্রে আমরা কিন্তু ইংলিশেও কিন্তু ভিডিওটা করব। এবং আমরা এই যে পিডিএফটার যে পিপিটি সেটা কিন্তু তোমরা যদি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে আমাদের বাইলিঙ্গুয়াল ফরম্যাটে মানে ইংলিশ বাংলা দুটো ফরম্যাটেই আমরা কিন্তু পিপিটিটা তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেবো। সো আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, কম্পিট এন্ড উইন চ্যানেলের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে। তো ইজিলি সেখানে তোমরা মানে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে। এবং আরেকটা কথা বলার যে এই যে ডেসক্রিপটিভের যে জিএস টপিক, এটা শুধুমাত্র যে তোমাদের ডেসক্রিপটিভ মিসলেনিয়াস মেন্সের যে ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ এর যে পেপার তাতেই যে শুধুমাত্র হেল্প করবে তা নয়, তার পাশাপাশি মিসলেনিয়াস মেন্সের যে বেঙ্গলি এবং ইংলিশের যে পেপার তাতেও কিন্তু তোমরা মানে তার যে রিপোর্ট আসবে, ধরো বাংলা একটা প্রতিবেদন এলো একটা বিশেষ টপিকের উপর, কারেন্ট টপিকস এর উপর, বা একটা ইংলিশে একটা রিপোর্ট রাইটিং দিল, সেখানেও কিন্তু তোমরা এই টপিকগুলো লিখতে পারবে। মানে ডেটা যা আমরা এখানে তোমাদেরকে প্রোভাইড করছি সেই অনুযায়ী কিন্তু তোমরা একটা মানে ভালো অ্যান্সার তোমরা কিন্তু রেডি করতে পারবে এবং পরীক্ষা হলে খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারবে। শুধু তাই নয়, মিসলেনিয়াসের ক্ষেত্রেই নয়, এর পাশাপাশি এই যে ক্লার্কশিপ পরীক্ষা যেটার প্রিলিমস কিছুদিন আগে হয়ে গেল, ক্লার্কশিপের তোমাদের মেন্স পরীক্ষাও হবে কিছুদিন বাদে। তো সেই ক্লার্কশিপ পরীক্ষার যে মেন্সে তোমাদের 1 ঘন্টায় সম্ভবত 6টা টপিক লিখতে হয়, বাংলায় 3টে এবং ইংলিশে 3টে। বাংলায় বোধহয় একটা প্রেসি, একটা ট্রান্সলেশন আর একটা প্রতিবেদন থাকে, আর ইংলিশেও প্রেসি, ট্রান্সলেশন এন্ড রিপোর্ট রাইটিং এরকম থাকে। তো দুদিকেও রিপোর্ট রাইটিং এর যে টপিকটা তাতেও কিন্তু এই ধরনের টপিক আসতেই পারে পরীক্ষায়, তোমরা কিন্তু ইজিলি লিখতে পারবে সেটা। তো চলো এখানে আমরা আর কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের টপিকটা শুরু করে দিই। আচ্ছা, এই একটা জিনিস বলে দিই, তোমাদের এই যে মিসলেনিয়াস মেন্সের যে জিএস টপিক এগুলো কিন্তু পর পর আসতে থাকবে, প্রতিদিনই প্রায় আমি এরকম করে একটা দুটো করে ভিডিও আপলোড করব। তো আজকের যে তোমাদের যে বিষয় সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে 16তম ব্রিক্স সম্মেলন, তার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ফলাফল। মানে কোশ্চেনটা কিরকম ভাবে আসতে পারে জানো তো, এরকম ভাবে আসতে পারে যে ব্রিফলি ডিসকাস দ্য ইম্পর্টেন্ট highlights and key outcomes of the 16th BRICS summit held recently, এরকম ভাবে আসতে পারে প্রশ্নটা। ঠিক আছে, এবার সেটা বাংলাতেও তোমরা লিখতে পারবে, ইংলিশেও তোমরা লিখতে পারবে, একটা যে কোনো ভাষায় লিখতে হবে। তো তো চলো আমরা স্টার্ট করে দিই আমাদের টাইম ওয়েস্ট না করে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই ধরনের যে ডেসক্রিপটিভ যখন তোমরা অ্যান্সার লিখবে মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভ পেপারটা হবে, আচ্ছা তোমরা এই স্কিমটা জানো তো, ডেসক্রিপটিভ পেপারটা কিন্তু 100 মার্কসের হবে। জিএস এর যে ডেসক্রিপটিভ পেপারটা মিসলেনিয়াসে, জেনারেল স্টাডিজ এর যে পেপারটা, এবার এই জেনারেল স্টাডিজ এর যে পেপারটা এখানে কিন্তু দুটো পোরশন থাকবে। একটা তোমার 50 মার্কসের পোরশন যেটা তোমার ব্রড কোশ্চেন্স থাকবে, তার মধ্যে 20 নম্বরের একটা প্রশ্ন আর 15 নম্বরের দুটো প্রশ্ন, মানে 20, 15, 35 আর 15, 50, আর বাকি 50 নম্বর থাকবে যেটা হচ্ছে তোমার শর্ট কোশ্চেন, 2 নম্বর করে একটা বোধহয় শর্ট কোশ্চেন, এরকম 25টা মনে হয় শর্ট কোশ্চেন্স দেয়। তো এবার এই 20 নম্বরের যে ব্রড কোশ্চেন, 15 মার্কসের যে ব্রড কোশ্চেন, এই ধরনের এই যে 3টে কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এটা যদি তোমার ধরো টপিক কমন না পড়ে এবং তোমরা যদি
ধরো এমন একটা টপিক দিচ্ছে যেটা সম্বন্ধে তুমি আকাশ পাতাল কিছুই জানো না, সেক্ষেত্রে কিন্তু সেটা পরীক্ষা হলে ওই মুহূর্তে এক্সিকিউট করা কিন্তু তোমাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে, যেহেতু তোমার কাছে ডেটা নেই অ্যান্ড রিসোর্স নেই। তো সেই জন্য আমি বলবো আমাদের এই চ্যানেলটা তোমরা রেগুলার ফলো করো। আমি এখানে মোটামুটি মিসেলিনিয়াস মেন্সের আগে প্রায় 45 থেকে 50টা মতন এরকম রাইটিং আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, ঠিক আছে? তো তোমরা সেটা যদি এরকম যদি 45 থেকে 50টা টপিক যদি ভালোভাবে করে যেতে পারো এবং যদি রেগুলার বেসিসে করে যেতে পারো, আমাদের চ্যানেলটা ফলো করে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু 5টা কোশ্চেনের যে 5টা কোশ্চেন দেয় তার মধ্যে কিন্তু 2 থেকে 3টে কমন পাবেই পাবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানি বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো অ্যান্সার আমরা যখন ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ এর এরকম 20 মার্কস বা 15 মার্কসের অ্যান্সার লিখবো, তখন কিন্তু আমরা অ্যান্সারের 3টে ভাগ করব। একটা হচ্ছে তার ভূমিকা, তারপর হচ্ছে তার বডিটা, এবং লাস্টে তার উপসংহার বা কনক্লুশন। তো চলো আমরা ভূমিকাতে দেখি আমরা এখানে কি লিখেছি। সেটা হচ্ছে যে সম্প্রতি 22শে অক্টোবর থেকে 24শে অক্টোবর 2024 পর্যন্ত রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হলো 16তম ব্রিক্স সম্মেলন। আচ্ছা, ব্রিক্স হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিওপলিটিক্যাল একটা গ্রুপ, যার মূল 5টা দেশ হচ্ছে সদস্য, যেটা 2009 সালে বেসিক্যালি ব্রিক্স তৈরি হয়েছিল। তখন 4টে সদস্য ছিল, পরবর্তীকালে অন্য আরেকটি দেশ জয়েন করে। টোটাল 5টা দেশ সদস্য, মেন সদস্য ব্রিক্স। একটা হচ্ছে ব্রাজিল, একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে চায়না এবং আরেকটা হচ্ছে সাউথ আফ্রিকা। তবে এই যে 2024 সালের বর্তমান যে 2024 চলছে, তার শুরুর দিকে আরো 4টে দেশ কিন্তু হচ্ছে তোমার এই গ্রুপের সদস্যপদ পেয়েছে। তারা কারা? ইথিওপিয়া, ইজিপ্ট, সংযুক্ত আরব আমিরশাহী বা ইউনাইটেড আরব এমিরেটস এবং আরেকটা হচ্ছে ইরান, ঠিক আছে? তো এই যে 16তম ব্রিক্স সামিট, এটা হয়েছে রাশিয়ার কাজানে, এবং এখানে ভারতের তরফ থেকে অংশগ্রহণ করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মূল এই যে সম্মেলনে যে সমস্ত মূল গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সেগুলো তো আমরা পরপর ডিসকাস করবোই আগামী স্লাইডস গুলোতে। তার পাশাপাশি আর একটা ইম্পর্টেন্ট ডিক্লারেশন নেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে কাজান ডিক্লারেশন বা কাজান ঘোষণাপত্র। এগুলো মানে এটার মাধ্যমে মানে এই যে ঘোষণাপত্র নেওয়া হয়েছে, এটা কিন্তু আগামী দিনে ব্রিক্সের যে সমস্ত সদস্য রাষ্ট্রগুলো মধ্যে বিভিন্ন কার্যক্ষেত্রে কোঅপারেশনের যে একটা বন্ডিং, সেটা কিন্তু খুব সুদৃঢ় করবে বলে আশা করা যায়, ঠিক আছে? তো এই গেল আমার মোটামুটি ভূমিকাতে আমরা খুব বেশি শব্দ খরচ করলাম না। এরপর আমরা চলে যাব এই ব্রিক্স সম্মেলনে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেইগুলো কিন্তু আমরা পরপর আগামী স্লাইডস গুলোতে আলোচনা করব। সো এরপর চলে যাই আমরা। প্রথম যে পয়েন্ট আমরা দিচ্ছি সেটা হচ্ছে শান্তি এবং সুরক্ষা বিষয়ক। শান্তি এবং সুরক্ষা বিষয়ক যে আলোচনা হয়েছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট 2টো পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। একটা হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে, যেখানে ব্রিক্সের শীর্ষ নেতারা সবাই মানে যুদ্ধবিরতির জন্য দুটো দেশকে আহ্বান জানিয়েছেন। এছাড়া সমস্ত পণবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং সার্বভৌমিক ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য সওয়াল করেছেন। যদিও দুর্ভাগ্যবশত কিন্তু ইসরায়েল তা সম্পূর্ণ অগ্রাহ্য করে ব্রিক্সের সদস্য রাষ্ট্র ইরানের ওপর কিন্তু আক্রমণ চালিয়েছে, এবং ইরানের সাথে ইসরায়েলের কিন্তু বর্তমানে একটা মানে যেটা নাকি ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে প্রাথমিকভাবে শুরু হয়েছিল, সেটা কিন্তু ইসরায়েল ইরানের মানে যুদ্ধেও কিন্তু গড়িয়ে গেছে জিনিসটা। এছাড়া আরেকটা যে ইম্পর্টেন্ট ইস্যু যেটা চলছে লাস্ট 2-3 বছর ধরে, সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ। ব্রিক্সের যে সমস্ত সদস্য দেশগুলো, তারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধে চলছে, তার অবসানের জন্য পারস্পরিক কূটনীতি এবং শান্তি বিষয়ক আলোচনার জন্য আহ্বান জানিয়েছে, ঠিক আছে? এটা গেল পিস অ্যান্ড সিকিউরিটি রিলেটেড আলোচনা। আর যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ইকোনমিক এবং ফিনান্সিয়াল যে সমস্ত আলোচনা। ফর এক্সাম্পল, বৈষম্যমূলক হওয়ার কারণে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা সিব্যাম কে সম্পূর্ণভাবে বরখাস্ত করা হয়েছে এই সামিটে। এই সিব্যামটা হচ্ছে মূলত ইউ এর একটা কনসেপ্ট, মানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা কনসেপ্ট, মানে বেসিক্যালি কার্বন ক্রেডিটের একটা কনসেপ্ট। মানে তুমি তোমার দেশ যতটা পরিমাণে কার্বন এমিট করবে প্রতি বছর, সেই পরিমাণ একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো সেইটার ওপর ভিত্তি করে, মানে পরিবেশ রক্ষার ওপর ভিত্তি করে এই
কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমটার সূত্রপাত, যেটা নাকি ইউরোপিয়ান ইউনিয়ন সূত্রপাত করেছিল, তাকে ব্রিক্স সম্পূর্ণরূপে বরখাস্ত করেছে। এছাড়া নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করার জন্য ব্রিক্সের নেতারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং লোকাল কারেন্সির ব্যবহারের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, ওভারঅল উন্নয়নের জন্য এবং অর্থনৈতিক স্থায়িত্ব বা ইকোনমিক স্ট্যাবিলিটিটাকে বাড়ানোর জন্য কিন্তু লোকাল কারেন্সির ইউজের উপর কিন্তু খুব জোর দেওয়া হয়েছে। এছাড়া একটা সাধারণ মুদ্রা বা একটা কমন কারেন্সি বা ব্রিক্স কারেন্সি বা একটা ডিজিটাল কারেন্সি চালু করার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা ব্রিক্সের সদস্য দেশগুলোর মধ্যে হয়েছে। এছাড়া যে সমস্ত সদস্য দেশগুলো তাদের পতাকাগুলো নিয়ে একটা ব্যাংক নোট কিন্তু এই কাজান সম্মেলনে প্রকাশ করা হয়েছে। মানে মূলত ব্যাপারটা হচ্ছে যে ব্রিক্স চাইছে বা ব্রিক্স ব্লকের যে দেশগুলো চাইছে ইনক্লুডিং ইন্ডিয়া, যে ডলারের যে একটা আধিপত্য সারা বিশ্ব জুড়ে, হ্যাঁ, তার মানে এই আধিপত্যটাকে কমাতে চাইছে, মানে ডি ডলারাইজেশনের পথে কিন্তু হাঁটতে চাইছে। এবং এই কাজান সম্মেলনে ব্রিক্সের সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা আন্তঃসীমান্ত আর্থিক কর্মকাণ্ডের উন্নয়ন এবং নিজেদের মধ্যে ব্যাংকিং জনিত এবং অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় করার দিকে গুরুত্ব দিয়েছেন। মানে এই যে ব্রিক্সের যে মেম্বার কান্ট্রিজ গুলো, তাদের মধ্যে ব্যাংকিং রিলেটেড যে সমস্ত মানে প্রসিডিউরস গুলো রয়েছে, সেগুলোকেও কিন্তু কনসলিডেট করার দিকে আর কি জোর দিয়েছে। ঠিক আছে, এছাড়া ক্রস বর্ডার যে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো হয়, সেগুলোর ডেভেলপমেন্টের উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে। এরপর সেটা হচ্ছে একপাক্ষিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার অপসারণ বিষয়ক, মানে ইউনিল্যাটারাল ফিনান্সিয়াল স্যাংশন। বেসিক্যালি কি হয়, বড় বড় যে সমস্ত রাষ্ট্রগুলো, যেমন ইউএস আছে, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিজ আছে, এরা কি করে, মানে অন্য কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠানের উপর একটা ধরো আর্থিক জরিমানা করলো বা একটা বাণিজ্যিক কোনো একটা জরিমানা করলো, যার ফলে ওই যে রাষ্ট্র যার উপর জরিমানা করলো তাকে আর কি জোর করে কোন একটা কন্ডিশন মানার জন্য বাধ্য করা হয়, অর্থনৈতিক কোন একটা কন্ডিশন। ঠিক আছে, এইভাবে একতরফা যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো, এটা কিন্তু পুরোপুরি মানে আন্তর্জাতিক আইনের বিরোধী এবং হিউম্যান রাইটস এর পুরোপুরি পরিপন্থী। সেই জন্য ব্রিক্সের যে সমস্ত সদস্য দেশগুলো, এরা কিন্তু মানে রাশিয়া, চায়না, ইন্ডিয়া সকলে মিলে কিন্তু এই যে ইউনিল্যাটারাল ফিনান্সিয়াল স্যাংশন গুলো, এগুলো অপসারণ করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে। এরপর সেটা হচ্ছে গোষ্ঠীর প্রসার বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি ব্রিক্স কিন্তু আস্তে আস্তে ডানা মেলছে, অর্থাৎ ব্রিক্স প্রথমে চালু হয়েছিল 4টে দেশ নিয়ে, পরবর্তীকালে আরেকটি দেশ যুক্ত হয়, সাউথ আফ্রিকা যুক্ত হয়, 5টা হয়। এবং এবছরই শুরুতে যেরকম বললাম আমি, ইথিওপিয়া, ইজিপ্ট, এই সমস্ত দেশগুলো কিন্তু ব্রিক্সের আন্ডারে চলে এসছে। তো শুধু এই দেশগুলোই নয়, এর পাশাপাশি কিন্তু আরো অন্যান্য সহযোগী মানে রাষ্ট্রগুলোর দিকেও কিন্তু ব্রিক্স তার মানে সদস্য পদের হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তবে একটা জিনিস ঠিক, যেটা বলা হচ্ছে যে সদস্য রাষ্ট্রগুলি মানে মেম্বার কান্ট্রিজ ছাড়াও বেশ কিছু সহযোগী রাষ্ট্র, মানে যেগুলো পার্টনার কান্ট্রিজ, সেগুলোকে কিন্তু ব্রিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। অলরেডি কিন্তু এই 16তম যে ব্রিক্স সম্মেলন হলো কাজানে, সেখানে কিন্তু প্রায় 13টা দেশকে ইনক্লুডিং নাইজেরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম কিন্তু এই ব্রিক্স এর পার্টনার কান্ট্রি হওয়ার জন্য ইনভাইটেশন জানানো হয়েছে। এছাড়া এই সম্মেলনে উপস্থিত ছিল হচ্ছে তোমার 36টা দেশের রাষ্ট্রপ্রতিনিধি, এবং তাছাড়া ছিলেন ইউএন এর সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস। ঠিক আছে, খুব ইজিলি এর থেকে অনুমান করা যায় যে কত বড় মাপের সামিটটা হয়েছে। এবং এটা থেকে মানে এটা খুব পরিষ্কার ব্যাপার যে ব্রিক্স কিন্তু অনেকগুলো দেশকে নিজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত করতে চাইছে। মানে একটা G20 যেমন একটা বিশাল ব্লক, তার পরিপূরক একটা ব্লক হিসেবে কিন্তু ব্রিক্স নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ঠিক আছে, এবং এই যে একটা মাল্টিল্যাটারালিজম, যেটা বহুপাক্ষিক যে জোট, এটা কিন্তু ব্রিক্সের শক্তি বৃদ্ধি করবে। মানে গ্লোবাল অ্যারেনাতে ব্রিক্সের দেশগুলোর যে দাবি দেওয়া, তার কিন্তু একটা মান্যতা বৃদ্ধি করবে। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে বৈশ্বিক দক্ষিণের কণ্ঠস্বর বৃদ্ধি বা ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ। ঠিক আছে, দেখো এই বৈশ্বিক দক্ষিণ বলতে মূলত আমাদের যে দক্ষিণ গোলার্ধের যে সমস্ত কান্ট্রিজ গুলো, অর্থাৎ এই যেগুলোকে আমরা বলি না যে
ডেভেলপিং কান্ট্রিজ, ঠিক আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, মানে যেগুলো হচ্ছে ধরো তোমার আফ্রিকান কান্ট্রিজ, এশিয়ান কান্ট্রিজ, এই সাউথ ইস্ট এশিয়ান নেশনস, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, মায়ানমার এন্ড আদার্স, এবং ল্যাটিন আমেরিকার যে সমস্ত কান্ট্রিজ গুলো, অর্থাৎ যেমন ধরো ব্রাজিল আছে, পেরু আছে, ইউরুগুয়ে আছে, আর্জেন্টিনা আছে, এদের যে একটা মানে এদেরকে নিয়ে হচ্ছে গ্লোবাল সাউথ, ঠিক আছে। এই এদের না নিজস্ব দাবি দেওয়া রয়েছে। জেনারেলি এই দাবি দেওয়া গুলো কি হয়, এই যে ডেভেলপড কান্ট্রিজ যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিজ বলো, জার্মানি, ইটালি, ফ্রান্স, এদের যে ব্লক, ইউরোপিয়ান ইউনিয়নের যে ব্লকটা, ব্রিটেন, ইউএস, হ্যাঁ, এদের যে একটা প্রচন্ড ডমিনেন্স সারা পৃথিবী জুড়ে, এদের যে মানে প্রভাবে কিন্তু চাপা পড়ে যায়, ঠিক আছে, যাতে নাকি এই যে গ্লোবাল মানে দক্ষিণ গোলার্ধে থাকা দেশগুলো যেন নিজেদের দাবি দেওয়া নিয়ে বিশ্বমঞ্চে উপস্থিত হতে পারে, সেটার জন্য কিন্তু ব্রিক্স চেষ্টা করছে আর কি। এবং এই 16তম ব্রিক্স সম্মেলনের যে আলোচনায়, সেটা কিন্তু এই বৈশ্বিক দক্ষিণের যে দাবি বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে, এবং বৈশ্বিক দক্ষিণের যে বিভিন্ন উদ্যোগ, যেমন ধরো ইন্ডিয়া আফ্রিকার যে ফোরাম সামিট হয়েছে, সম্মেলন হয়েছে, তাকে সাধুবাদ জানানো হয়েছে। এবং এই উদ্যোগগুলোর মাধ্যমে কি হবে, এই যে মানে থার্ড ওয়ার্ল্ডের যে সমস্ত ডেভেলপিং কান্ট্রিজ, এদের যদি গুরুত্ব বাড়ে, তাহলে খুব স্বাভাবিকভাবে বিশ্বের উন্নত দেশ যেগুলো, ডেভেলপড কান্ট্রিজ যেগুলো, তাদের কাছে ইমার্জিং ইকোনমি হিসাবে এই দেশগুলোর গুরুত্ব বাড়বে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলো। ফলে অবভিয়াসলি অ্যাজ আ হোল উন্নয়নশীল যে সমস্ত দেশগুলো বা ডেভেলপিং যে সমস্ত কান্ট্রিজ গুলো, তাদের কিন্তু প্রতিনিধিত্ব গ্লোবাল অ্যারেনায় কিন্তু এনহ্যান্সড হবে, মানে বাড়বে, ঠিক আছে। এরপর যে আলোচনাটা হয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী উদ্যোগ। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ওই বই ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ যখন বলছিলাম, তো এই থার্ড যে ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিট কিন্তু ইন্ডিয়া হোস্ট করছে, ঠিক আছে। এরপর যে সন্ত্রাসবাদ বিরোধী উদ্যোগ, সেখানে কাজান ঘোষণাপত্রে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমাধানের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ঘোষণাপত্রে ভারতের যে একটা কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম বা সিসিআইটি, একে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জাতিসংঘের যে সমস্ত মনোনীত সন্ত্রাসী, মানে হচ্ছে তোমার ইউএন লিস্টের যে সমস্ত টেরোরিস্টরা রয়েছে, তাদের তালিকাভুক্ত করার জন্য খুব সুইফট অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে তার মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু ব্রিক্সের সমস্ত দেশগুলো একজোট হয়েছে, এবং এই কাউন্টার টেরোরিজম যে এক্সারসাইজ গুলোর মাধ্যমে যে ডিসিশন গুলো নেওয়া হচ্ছে, তার মাধ্যমে কিন্তু ব্রিক্সের সদস্য কান্ট্রিজ গুলোর যে একটা ওভারঅল কম্বাইন্ড সিকিউরিটি, সেটার উপর কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপরে যে পয়েন্টটা রয়েছে, সেটা হচ্ছে ব্রিক্স গ্রিন এক্সচেঞ্জ। ব্রিক্স শীর্ষ সম্মেলনে ব্রিক্স গ্রিন এক্সচেঞ্জ এর নতুন উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। এই উদ্যোগের মেইন উদ্দেশ্য কি, সেটা হচ্ছে কৃষি পণ্যের ব্যাপারে ক্রমবর্ধমান বাণিজ্যের মাধ্যমে খাদ্য নিরাপত্তা উন্নত করা। মানে এই যে বিভিন্ন দেশে দেশে যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বা ফুড স্কেয়ারসিটি হচ্ছে, তো সেইটার এগেনস্টে আর কি এই ব্রিক্স গ্রেন এক্সচেঞ্জের মতন একটা উদ্যোগকে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে ফুড সাপ্লাই রিলেটেড যে চ্যালেঞ্জেস গুলো বিভিন্ন দেশে দেশে, ঠিক আছে, সেটা মোকাবিলা করার জন্য কিন্তু এই ব্রিক্স গ্রিন এক্সচেঞ্জের গুরুত্ব অপরিসীম। আগামী দিনে সেটা হয়তো আরো ভালোভাবে বোঝা যাবে, ঠিক আছে। এরপর যেটা, সেটা হচ্ছে ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা এবং ঐতিহ্যগত ওষুধ, অর্থাৎ ট্র্যাডিশনাল মেডিসিন এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ। তো এই দুটোর উপর কিন্তু খুব জোর দেওয়া হচ্ছে। ব্রিক্সের শীর্ষস্থানীয় নেতারা এক বাক্যে স্বীকার করেছেন যে সদস্য দেশগুলোর মধ্যে যদি স্বাস্থ্য পরিষেবা মানে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা যদি উন্নত করতে হয়, তাহলে কিন্তু এই ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এবং ট্র্যাডিশনাল মেডিসিনের উপর জোর দিতেই হবে, ঠিক আছে। তো এটা খুব একটা মানে এই প্রত্যেকটা উদ্যোগই কিন্তু দেখো আমি পয়েন্ট পয়েন্ট করে লিখিয়েছি, যাতে নাকি মানে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ঢালাও লিখে গেলাম, এটা কোনো কিন্তু সমাধান নয়, আমাদেরকে পয়েন্ট পয়েন্ট করেই মনে রাখতে হবে, ঠিক আছে। চল, এরপর যেটা আছে সেটা হচ্ছে ব্রিক্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ভ্যাকসিন সেন্টার। এই যে সামিটে বা সম্মেলনে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে বা এই হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য বা কোলাবোরেশন বৃদ্ধির জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট উদ্যোগকে মানে হচ্ছে সমর্থন জানানো হয়েছে। ফর এক্সাম্পল, যেমন ধরো ব্রিক্স এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ভ্যাকসিন সেন্টার,
ঠিক আছে, ভ্যাকসিন বিষয়ক গবেষণার জন্য। এই বিভিন্ন এই যে কিছুদিন আগে যেমন কোভিড-19 হয়েছিল, তার জন্য প্রচুর ভ্যাকসিনস তৈরি হয়েছিল। সো ভ্যাকসিনস এর গুরুত্ব তো মানে হেলথ সিস্টেমে বা হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে অনবদ্য, এটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া বিভিন্ন ধরনের কমিউনিকেবল যে সমস্ত ডিজিজ গুলো রয়েছে, ছোঁয়াচ যে সমস্ত রোগ, সেগুলোকে প্রতিরোধের জন্য IEWS বা ইন্টিগ্রেটেড আর্লি ওয়ার্নিং সিস্টেমের কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এই দুটোকে কিন্তু যথেষ্ট মানে সাধুবাদ জানানো হয়েছে আমাদের এই কাজান সামিটে, সমর্থন জানানো হয়েছে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমাদের একদম ফাইনালি। আচ্ছা, এতগুলো মোটামুটি যে পয়েন্টস গুলো আমি বললাম, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা মতন পয়েন্টস তুমি যদি মোটামুটি লেখো, তাহলে কিন্তু তোমরা একটা যথেষ্ট ভালো মার্কস কিন্তু অ্যাচিভ করতে পারবে অ্যান্সারটাতে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, মানে এখান থেকে শুধুমাত্র যে এই 16th ব্রিক্স সামিটের ওপর যে ফলাফল এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার কোশ্চেন আসতে পারে তাই নয়, তার পাশাপাশি কাজান ডিক্লারেশনের ওপরও কিন্তু একটা কোশ্চেন দিতে পারে। তো এই তোমরা যদি চাও, কাজান ডিক্লারেশনের ওপরও কিন্তু আমি এরকম একটা লেখা তোমাদেরকে দেব এবং আমাদের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করে দেবো। যারা চাইছো তারা কমেন্টে একটু বলো, এবং আগামী দিনে এরকম ক্লাস আমরা কন্টিনিউ করব। যারা যারা চাইছো প্লিজ একটু কমেন্টে জানাও, বিকজ আমরা চাইছি আমাদের তরফ থেকে যে মোটামুটি মিসলেনিয়াসে যেমন প্রিলিমসেও আমরা তোমাদের পাশে ছিলাম, মিসলেনিয়াস মেন্সেও কিন্তু আমরা তোমাদের পাশে থাকতে চাই। এবং দেখো একটা কথা বলি, বেঙ্গলি ইংলিশ তবু হয়ে যাবে, ম্যাথমেটিক্স তবু হয়ে যাবে, জেনারেল স্টাডিজের যে পেপারটা মানে মিসলেনিয়াসে, এটা কিন্তু মানে যেহেতু একদম কারেন্ট টপিকস এর উপর আসছে এবং কি আসবে সঠিকভাবে তো তার কোনো বাউন্ডারি নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যতটা ম্যাক্সিমাম সম্ভব কিন্তু আমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সেই জন্যই আমরা তোমাদের পাশে আছি, সেই জন্য আমরা বলছি যে এরকম 45 থেকে 50টা টপিক কিন্তু আমরা এখানে করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, যাতে তোমরা সেটাকে ভালোভাবে এক্সিকিউট করতে পারো এক্সাম হলে, ঠিক আছে, যাতে তোমরা, আমরা চাই প্রত্যেকেই তোমরা চাকরি পাও, প্রত্যেকে তোমরা সফল হও, ঠিক আছে। এরপর চলে এসো আমাদের উপসংহার, মানে এইটা দিয়ে আমরা আমাদের ইয়েটা এন্ড করব, মানে আমাদের লেখাটা এন্ড করব। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, তৃতীয় বিশ্বের যে সমস্ত উন্নয়নশীল এবং উদীয়মান অর্থনীতি সম্পন্ন দেশগুলোর জন্য ব্রিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ। খুব স্বাভাবিকভাবে খুব স্বাভাবিক, কারণ তার কারণ কি, তার কারণ এর মধ্যে রাশিয়া রয়েছে, ঠিক আছে, চায়না রয়েছে, ঠিক আছে। তো মানে বিশ্বের প্রথম 2 থেকে 3টে মহাশক্তিধর দেশ এর মধ্যে রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়া তো রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়া হচ্ছে ভারত মানে পৃথিবীর এখন 5th লার্জেস্ট ইকোনমি, অ্যান্ড আর্মির দিক থেকে বলতে গেলে ইন্ডিয়া এখন 4th লার্জেস্ট আর্মি অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে এই যে ভারত রয়েছে, হচ্ছে তোমার রাশিয়া রয়েছে, চায়না রয়েছে, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই 3টে দেশ কিন্তু বিরাট ভাবে রিপ্রেজেন্ট করছে ব্রিক্স কে, এবং এর ফলে এরা এই 3টে দেশের যেহেতু গুরুত্বটা এই মুহূর্তে বিশ্ব পরিসরে বিশাল বেশি, সেই জন্য কিন্তু এই যে আমাদের থার্ড ওয়ার্ল্ডের আফ্রিকান যে সমস্ত কান্ট্রি, ল্যাটিন আমেরিকান যে সমস্ত কান্ট্রি, এদের যদি ভয়েসটাকে মানে বাড়াতে হয়, তাহলে কিন্তু এই 3টে দেশই পারবে, ঠিক আছে, আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে, ঠিক আছে, ইউরোপের কাছে এবং ইউএস এর কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, এরপর যেটা বলছে দেখো, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা, যেটা আমি বলছিলাম, ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে আর্থিক উন্নয়ন এবং ভূ রাজনৈতিক স্থায়িত্ব বৃদ্ধির কাজ করে চলেছে ব্রিক্স। ব্রিক্স তার সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, সুরক্ষা বিষয়ক সহযোগিতা এবং সর্বোপরি নিজেদের মধ্যে বহুপাক্ষিকতা, এটা বহুপক্ষিকতা হয়ে গেছে, বহুপাক্ষিকতা হবে, মাল্টিল্যাটারালিজম বিষয়টি সুনিশ্চিত করছে। এর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে ব্রিক্স তার সদস্য দেশগুলির ন্যায়সঙ্গত বিকাশ করছে এবং গোটা বিশ্বব্যাপী শাসন ব্যবস্থাকে একটি নতুন রূপ দিয়েছে, ঠিক আছে। এই গেল মোটামুটি আমাদের এই 16th ব্রিক্স সামিট সম্বন্ধে তোমাদের যদি লিখতে দেয়, এতটা মোটামুটি লিখলে তোমরা যথেষ্ট ভালো একটা স্কোর করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নাকি এরকম আরো ভালো ভালো ভিডিও আমরা তোমাদের জন্য আনতে পারি। আচ্ছা, তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো যে
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে। ব্রাজিল কিন্তু ব্রিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মিসলেনিয়াস মেন্সের কিন্তু ব্যাচ আমরা অলরেডি আমাদের কম্পিটেন্ট উইনের তরফ থেকে কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি, এবং ক্লার্কশিপ মেন্সেরও ব্যাচ কিন্তু আমরা এনরোলমেন্ট শুরু করে দিয়েছি, এবং খুব দ্রুত আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সাবজেক্ট ওয়াইজ আমাদের কিন্তু অত্যন্ত স্টলওয়ার্ড ফ্যাকাল্টিজরা রয়েছেন, হ্যাঁ, এবং আমি নিজেও ক্লাস নিচ্ছি, আমি নিজেও জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভের ক্লাসটা নেব তোমাদের এই ব্যাচে, ঠিক আছে। তো শুধুমাত্র যদি ইউটিউবের সীমাবদ্ধ না থাকতে চাও এবং আরো বেশি পরিমাণে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে কিন্তু আমাদের ব্যাচ জয়েন করতে পারো। মিসলেনিয়াস মেন্স ব্যাচ যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজে তোমরা জয়েন করতে পারবে। তো কম্পিটেন্ট উইনের তরফ থেকে তোমাদের জন্য একটা শুভেচ্ছা। আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, তোমাদের জন্যই আমাদের এই প্রয়াস, ঠিক আছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, গুড বাই।